সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, অর্থনীতি বিভাগ। এই অধ্যায়ের যে আলোচনা বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো এক নম্বর হচ্ছে কি বাজার কী জিনিস এটা আমরা জানবো। দুই নম্বর হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং এর অনুমতি শর্তগুলো আমরা জানবো। তিন নম্বরে হচ্ছে কি বিশুদ্ধ প্রতিযোগিতা এবং পূর্ণ প্রতিযোগিতার মধ্যে যে একটা পার্থক্য আছে এটা আমরা একটু দেখবো। এরপরে হচ্ছে কি এখানে টিআর, এআর, এমআর এই বিষয়গুলো আমরা সংজ্ঞা সহ এবং এদের মধ্যে একটা রিলেশন আছে, এই জিনিসটা আমরা একটু জানবো। এরপর হচ্ছে কি স্বল্পকাল দীর্ঘকাল এই জিনিস দুইটা আমরা একটু জানবো। এরপর হচ্ছে কি স্বল্পকালীন অর্থনীতির যেটা স্বল্পকালীন ভারসাম্য আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের, সেই ভারসাম্যটা নিয়ে আমরা আলোচনা করব। এটা মূলত দুইটা ক্লাসে বিভক্ত। আমি প্রথম ক্লাসে যা পারি টেনে দিব, দ্বিতীয় ক্লাসে আমরা চূড়ান্তভাবে শেষ করে দিব। এরপরে আমি আর দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কি অর্থনীতিতে যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের, সেটা হচ্ছে কি শাটডাউন পয়েন্ট, মানে লোকসান দিয়ে একজন ব্যবসায়ী কেন তার ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে সর্বশেষ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি দীর্ঘকালে একটা ফার্ম কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করে সেটা আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতে বাজার নিয়ে আলোচনা করতেছি। আসলে বাজার জিনিসটা কি এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আমাদের ধারণার মধ্যে একটু মাত্র ভুল আছে। সেটা হচ্ছে কি আমরা বাজার বলতে বুঝি একটি নির্দিষ্ট মাত্র স্থানকে বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে বাজার বলতে একটি নির্দিষ্ট স্থানকে বোঝায় না, এটা একটা নির্দিষ্ট পণ্যকে বোঝায়। বাজারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেখানে একজন বিক্রেতা থাকবে, একজন ক্রেতা থাকবে। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা দর কষাকষি হবে, দর কষাকষির মাধ্যমে একটা পণ্য ক্রয় বিক্রয় হবে। এখন ওটাই হবে মূলত বাজার। এখন আমরা যদি বলি, এখানে মনে করো আমার কাছে একটা কলম আছে, আমি মনে করো করিমের সাথে আমি এই কলমটা আমি বিক্রি করব করিমের কাছে। করিম আমাকে বলতেছে এই কলমটা, আমি বললাম যে 10 টাকা দিব, করিম বলতেছে না 8 টাকা দিব। আমি বললাম যে না 9 টাকা দেওয়া লাগবে, করিম বলতেছে ঠিক আছে 9 টাকাই দিব। এইভাবে আমাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা কলম বিক্রি হয়ে গেল এই জায়গাতেই। সুতরাং এটা একটা বাজার। বাজারটা কোনো নির্দিষ্ট স্থান নয়, স্থান হচ্ছে কি বাজারের একটা প্রকারভেদ। যেমন স্থানীয় বাজার আছে, আন্তর্জাতিক বাজার আছে, এগুলো হচ্ছে কি বাজারের কতগুলো প্রকারভেদ। মূলত বাজারটা হচ্ছে কি একটা পণ্য বোঝায় যেটা ক্রয় বিক্রয় হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি বাজার। বাজার বিভিন্ন ধরনের স্বর্ণের বাজার আছে, কাঁচা বাজার আছে, বিভিন্ন ধরনের পণ্যের বাজার আছে, যেমন শেয়ার বাজার আছে, অনেক ধরনের বাজার আছে। কিন্তু আমরা বাজার বলতে কোনো স্থানকে বুঝবো না। অর্থনীতি ভাষায় বাজার বলতে একটি পণ্যকে বোঝায় যেটার একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে, যেটা দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হবে, সেটা হচ্ছে কি বাজার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে। বাজারের কয়েকটা প্রকারভেদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রকারভেদ হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি, এটা কি কাকে বলে, অথবা এটার সংজ্ঞাটা আমরা একটু দেখব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাহাকে বলে যেখানে অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে, যেখানে সহজেই যে কেউ প্রবেশ করতে পারবে, ওখান থেকে যে কেউ বাহির হয়ে যেতে পারবে। এখানে পণ্যসমূহ হবে সমজাতীয়, প্রায় পণ্যগুলো প্রায় কাছাকাছি বিকল্প। তারপর হচ্ছে কি এখানে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা উভয়ই কী রাখবে, পূর্ণ জ্ঞান রাখবে, এবং এখানের কাঁচামালগুলো অবশ্যই পূর্ণ গতিশীলতা হবে। সেটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যেমন আমরা বলতে পারি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেমন আমরা বলতে পারি যে কাঁচা বাজার। কাঁচা বাজারে কিন্তু সবজি বিক্রয় করার জন্য যে কোনো কেউ ঢুকতে পারে, ওখান থেকে কেউ যদি চাইলে ইচ্ছে মতো চলে যেতে পারে। তেমনিভাবে ওখানে হচ্ছে কি অসংখ্য বিক্রেতাও থাকে, অসংখ্য ক্রেতাও থাকে। তারপরে হচ্ছে কি এখানকার দাম সম্পর্কে মোটামুটি ক্রেতা বিক্রেতা সবার একটা ধারণা থাকে। সুতরাং আমরা বলতে পারি যে কাঁচা বাজার হচ্ছে কি একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনুমতি শর্তগুলো একটু দেখব। এখানে 1 নম্বরে বলা হচ্ছে কি অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে। 2 নম্বরে বলা হচ্ছে কি বাজারে সহজে প্রবেশ এবং প্রস্থান করতে পারবে। 3 নম্বরে বলা হচ্ছে কি দ্রব্যগুলো সমজাতীয়। 4 নম্বরে বলা হচ্ছে কি ক্রেতা এবং বিক্রেতা বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখবে। 5 নম্বরে বলা হচ্ছে কি উপকরণসমূহ পূর্ণ গতিশীল। এগুলো হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনুমতি শর্ত। এখন আমি আরেকটা বাজারের কথা বলবো, সেটা হচ্ছে কি বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার। আমরা দেখবো বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে একটা ছোট্ট একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে কি প্রথম 3টে বৈশিষ্ট্য যদি বিদ্যমান থাকে, অনলি প্রথম 3টে বৈশিষ্ট্য যদি বিদ্যমান থাকে, সেটাকে বলা হচ্ছে কি বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার। প্রথম 3টে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা, বাজারে সহজে প্রবেশ এবং প্রস্থান, দ্রব্যগুলো সমজাতীয়। 3টে বৈশিষ্ট্য থাকলে সেটা হচ্ছে কি বিশুদ্ধ প্রতিযোগিতা। এই বাকি 2টা বৈশিষ্ট্য সহ যখন থাকবে সেটা হচ্ছে কি
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। মানে এই টোটাল 5টা বৈশিষ্ট্য যখন থাকবে তখন তাকে বলা হবে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা মাঝখানে তোমাদেরকে আমি 2টা আইকিউ টেস্ট করতে চাই, মানে যেগুলো হচ্ছে কি বুদ্ধিমত্তার কোয়েশ্চেন, কিন্তু বেশি জটিল চিন্তা করলে এগুলো কিন্তু আনসার কখনো পাবে না। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি, একজন বাবার 2টা ছেলে আছে, একটা মেয়ে 2টা ছেলে। বড় ছেলের বয়স হচ্ছে কি 20 বছর, মেজো ছেলের বয়স হচ্ছে কি 15 বছর, আর মেয়ের বয়স হচ্ছে কি 10 বছর। এখন তোমাকে বলতে হবে বাবার বয়স কত। তোমাকে আমি পরবর্তী ক্লাসে এটার রেজাল্ট পরবর্তী ক্লাসে আমি জানাবো, কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে বাবার বয়স কত এটা তোমাদেরকে বলতে হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি, তুমি না ভেঙে কিভাবে একটি ডিমকে খাবে, সেটা সিদ্ধ হোক সেটা যেভাবে হোক, তুমি একটি ডিমকে না ভেঙে কিভাবে খাবে। এই 2টা কোয়েশ্চেনের আনসার তোমরা অনেস্টলি চেষ্টা করবো, কোথা থেকে দেখা নয়, অনেস্টলি চেষ্টা করবা যাতে কোয়েশ্চেনগুলা, মানে এগুলো কিন্তু জটিল করলে কিন্তু হবে না, এগুলো কিন্তু সিম্পল, একেবারে সিম্পল আনসার। এই 2টা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা চেষ্টা করো, কমেন্ট বক্সে জানাবা, ইউটিউবে যখন ভিডিও দেখবা। পরবর্তী ক্লাসে আমি তোমাদের রেজাল্টটা জানিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম কেন দাম গ্রহীতা। মানে কেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম সেখানে যে বাজারে বিদ্যমান দামটা কেন গ্রহণ করে। এখন এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। চিত্রতে যাওয়ার আগে আমরা একটু বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমত বলা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে কি এমন একটি বাজার যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, যেখানে দর কষাকষির মাধ্যমে একটি দাম নির্ধারিত হয়। সুতরাং আমি যদি বলি, মনে করে একটা বাজার চলতেছে, ওই বাজারে যদি কোনো একটা নতুন ফার্ম যদি প্রবেশ করে ওই বাজারে, তাহলে সে কি বাজারে প্রবেশ করার পর কোনো একটা পণ্যের দাম কি তার নিজের ইচ্ছে মতো বসাই দিবে, নাকি বাজারে বর্তমানে যে দামটা চলমান আছে সেটা গ্রহণ করবে? সেটা হচ্ছে কি এই প্রশ্নটার মূল কথা। এখন আমি একটা নগণ্য একটা ফার্ম, এখন বাজারে অনেকগুলো ফার্ম অলরেডি বিরাজমান আছে। এখন আমি নগণ্য একটা ফার্ম আমি যদি প্রবেশ করি, আমি পুরো বাজারকে কিন্তু প্রভাবিত করার মতো ক্ষমতা আমার কাছে নাই। প্রধান কথা হচ্ছে কি, আমি হচ্ছে কি ছোট একটা ফার্ম, আমার যে উৎপাদন করবো তা দিয়ে কিন্তু সবার চাহিদা মেটানো সম্ভব নয়। সুতরাং বাজারে যে প্রাইসটা বিদ্যমান, যে দামটা বিদ্যমান, ঢুকে আমাকে অটোমেটিক্যালি সেই দামটাই নিতে হবে। সেটা আমি চিত্রের মাধ্যমে একটু দেখাচ্ছি। যেমন এখানে দেখাচ্ছে হচ্ছে কি একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা পাইলাম E0, E0তে প্রাইস হচ্ছে কি P0, কোয়ান্টিটি হচ্ছে কি Q0। এটা হচ্ছে কি ভারসাম্য প্রাইস, মানে বাজারে বিদ্যমান ভারসাম্য প্রাইস। এখন একটা ফার্ম যদি এখানে যদি প্রবেশ করে, কোনো একটা ফার্ম যদি ওই বাজারে যদি প্রবেশ করে, তাহলে ওই ফার্মটাকে অবশ্যই এই প্রাইসটাই মেনে নিতে হবে, এই P0 প্রাইস মেনে নিয়ে ওখানে বাজারে প্রবেশ করতে হবে। কেন প্রবেশ করতে হবে, কেন সেই বাজারে দাম বেশি নিতে পারবে না বা কেন কম নিবে না, এটা একটা ব্যাখ্যা দিচ্ছি। যেমন P0-র সাথে যদি বেশি দাম যদি সে P1 বা P2 নির্ধারণ করে, স্বাভাবিকভাবে যখন দাম বেড়ে যাবে তাহলে তার বিক্রি কমে যাবে। কোনো পণ্যের যখন দাম বেড়ে যায় তখন তার চাহিদা কমে যায়, এটা আমরা জানি। এখানে বাজারে সবাই বিক্রি করতেছে 5 টাকা করে, সে যদি এসে যদি 10 টাকা করে বিক্রি করে, তাহলে তার পণ্যটা কি বিক্রি হবে? জীবনও হবে না। কারণ সবাই বিক্রি করতেছে 5 টাকা করে, তার পণ্যটা অবিকৃত থেকে যাবে, উল্টো সে লসের মধ্যে পড়ে যাবে। সুতরাং সে কখনো P0-র সাথে বেশি দাম নিতে পারবে না। তেমনিভাবে P0-র সাথে কম দামে নিতে পারবে না। কেন? কারণ দেখা যাচ্ছে যে P0 দামে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে, সে P0 দামে লাভ করতে পারতেছে। সুতরাং P0 চাইতে কম দামে গিয়ে কেন সেই লস দিবে পণ্যটা, বা সে কেন কম আয় করবে? সুতরাং সে P0 বেশি দামও নির্ধারণ করতে পারবে না, P0 কম দামও সেই যাবে না। সুতরাং আমি বলি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম সেই বাজারে যে প্রাইস বিদ্যমান সেটাই গ্রহণ করে। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা কথা বিদ্যমান, সেটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রাখা হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি, কারণ তারা বাজারে ঢুকার সাথে সাথে বাজারে বিদ্যমান প্রাইসটা তারা কি করে গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অর্জন করতে গেলে কতগুলো টার্ম আসবে। সেগুলো হচ্ছে কি TR, AR, MR। এই TR টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ জিনিসটা কি আমরা একটু দেখব, এবং এটা ফর্মুলাগুলো আমরা একটু দেখব। TR মানে হচ্ছে কি টোটাল রেভিনিউ, মানে মোটাই। মোটাই কাকে বলে? মোটাই হচ্ছে কি, মনে করো আমার কাছে এরকম 10টা কলম আছে, 10টা কলমের একটার দাম হচ্ছে কি 5 টাকা করে।
তাহলে 10টা কলমের দাম কত হয়? 50 টাকা। এখানে প্রাইস হচ্ছে কি 5 টাকা, কোয়ান্টিটি হচ্ছে কি 10 ইকুয়াল টু কত? 50। মানে মোট পণ্যকে ওই প্রাইস দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি মোট আয়। এখন আমরা দেখব গড় আয়। সেমভাবে টিআর থেকে আমরা এটা পাই, গড় আয় হচ্ছে কি মোট আয়কে যখন কোয়ান্টিটি বা পরিমাণ দিয়ে ভাগ করবে যেটা পাবো সেটা হচ্ছে কি গড় আয়। যেমন এর আগে আমরা মোট আয় পাইছি কত? 50, কোয়ান্টিটি ছিল কত? 10, তার মানে গড় আয় কত? 5। মানে 50 টাকাকে 10টা কলম দিয়ে যদি ভাগ করি আমরা যেটা পাই সেটা হচ্ছে কি কলমের গড় দাম। এখন এমআর, ডেল টিআর এবং ডেল কিউ। এখানে এমআর এর ক্ষেত্রে বলা হচ্ছে কি আমরা একটু দেখবো, এমআর মানে হচ্ছে কি প্রান্তিক আয়, মানে মার্জিনাল রেভিনিউ। মানে বলা হচ্ছে কি 1 একক অতিরিক্ত বিক্রির ফলে যে লাভ হয়, অথবা আমরা যদি এমনি এখানে এমআর বলো, এমসি বলো, এমপি বলো, মার্জিনাল প্রোডাকশন বলো, মার্জিনাল কস্ট বলো, মার্জিনাল রেভিনিউ বলো, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই কথা। যেমন 1 একক অতিরিক্ত উৎপাদনের ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় এমপি। 1 একক অতিরিক্ত ব্যয়ের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে কি এমসি। তেমনিভাবে 1 একক অতিরিক্ত বিক্রয়ের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে কি এমআর বা মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়। তেমনি মনে করো আমি আমার 10টা কলম, পরবর্তীতে আমি আরেকটা কলম দিয়ে বাড়তি বিক্রি করলাম, তার মানে হলো 11টা কলম। 11টা কলমের দাম 5 টাকা করে হলে তাহলে কত? 55 টাকা। আমার কলম বাড়ছে কয়টা? ডেল কিউ, ডেল কিউ মানে 11 মাইনাস 10। তেমনিভাবে ডেল টিআর হচ্ছে কি 55 মাইনাস 50, তার মানে উপরে হচ্ছে কি 5 নিচে 1, তার মানে 5। তার মানে এখানে এমআর হচ্ছে কি কত? 5। ঠিক আছে, ডেল টিআর এবং ডেল কিউ। আমি আবার একটু বুঝাচ্ছি ডেল টিআর এবং ডেল কিউটা। ডেল টিআর হচ্ছে কি মোট আয়ের পরিবর্তন, ডেল কিউ হচ্ছে কি মোট কলমের সংখ্যার বা দ্রব্যের পরিবর্তন। যেমন আগে কলম ছিল 10টা, এখন কলম হয়ে গেছে 11টা, তাহলে 11টা থেকে 10টা বিয়োগ করলে কত পাই? 1টা। তেমনিভাবে আগে মোট আয় ছিল 50 টাকা, এখন হয়েছে 55। 55 থেকে 50 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 5। সুতরাং এখন আমরা দেখতেছি যে কি প্রান্তিক আয় হচ্ছে কি 5 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আলোচনা হচ্ছে কি টিআর, এআর, এমআর এর সম্পর্ক। আমরা এর আগে দেখছি টিআর, এমআর, এআর কি জিনিস। এখানে আমরা এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা দেখবো। আমি ওখানে কিন্তু একটা সূচি দিই না, এখানে সূচিটা দেখতেছি। এখানে কোয়ান্টিটি হচ্ছে কি মনে করো একটা কলম, একটা কলমের দাম 5 টাকা, তার মানে 5কে 1 দিয়ে গুণ করলে টিআর পায় 5 টাকা। তেমনিভাবে এআর মানে গড় আয়, মনে করো 5কে 1 দিয়ে ভাগ করলে 5 টাকা। তেমনিভাবে এমআর, প্রথমটা এমআর হচ্ছে কি 5 টাকা, মার্জিনাল রেভিনিউ। তেমনিভাবে কোয়ান্টিটি মানে কলমের সংখ্যা যখন 2, প্রাইস কিন্তু ঠিকই সেম। পূর্ণবর্ধিতমূলক বাজারে কিন্তু প্রাইস স্থির, ঠিক আছে কিনা? সুতরাং প্রাইস সেই, তাহলে 5 দুগুণে কত হয়? টিআর 10 টাকা। 10কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে এআর পাই কত? 5 টাকা। তেমনিভাবে এমআর হচ্ছে কি এটা থেকে এটার পার্থক্য, 10 থেকে 5 বিয়োগ করলে কত পাই? 5, তার মানে আমারও কত? 5 টাকা। তেমনিভাবে কোয়ান্টিটি যখন 3, 3 5 হয় কত? 15, টিআর 15। তো 15কে 3 দিয়ে ভাগ করলে 5। তেমনিভাবে 15 থেকে 10 বিয়োগ করলে পাই 5। এখানে আমরা দেখলাম যে টিআর, এআর, এমআর কীভাবে পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখব এদের মধ্যে কীরকম একটা সম্পর্ক আছে, সেটা আমরা রেখাচিত্রের মাধ্যমে একটু দেখব। আমরা এদিকে দেখাবো প্রাইস, টিআর, এআর, এমআর। এদিকে দেখাবো শুধুমাত্র কোয়ান্টিটি। কোয়ান্টিটি যেহেতু আমরা একটু ব্যবধানে ধরি 1 2 3, এদিকে আমরা 5 ব্যবধানে ধরি 5 10 15। এখন আমরা আগে প্রথমে টিআরটা আমরা আঁকি। টিআর আমরা দেখি যে প্রথম যখন কোয়ান্টিটি 1 তখন টিআর ছিল 5, যখন কোয়ান্টিটি ছিল 2 তখন টিআর ছিল 10, যখন কোয়ান্টিটি 3 তখন টিআর ছিল কত? 15। এটা হচ্ছে কি টিআর রেখা, পূর্ণবর্ধিতমূলক বাজারে টিআর রেখা হচ্ছে কি এটা। এখানে আমরা টিআর রাখছি, এখানে আমরা এআর রাখবো, এআর রেখা। এআর রেখা যখন কোয়ান্টিটি 1 তখন কত? 5,
যখন কোয়ান্টিটি 2 তখনও কত 5, যখন কোয়ান্টিটি 3 তখন কত 5। তার মানে এটা আমরা এআর পাইলাম, এআরও আমরা পাইলাম। এখন আমরা এমআরটা একটু দেখি। তেমনিভাবে এমআর হচ্ছে কি যখন 1 তখন কত 5, যখন 2 তখন কত 5, যখন 3 তখনও 5। তার মানে আমরা এখানে এইভাবে লিখতে পারি কিনা এআর ইজ ইকুয়াল টু এমআর। তেমনিভাবে এটাকে আমরা আরেকটা কথা বলতে পারি পি ইজ ইকুয়াল টু এআর ইজ ইকুয়াল টু এমআর, কারণ এখানে প্রাইজের সমান সব। প্রাইস যেমন 5 টাকা 5 টাকা, এআরও 5 টাকা 5 টাকা, এমআরও 5 টাকা 5 টাকা। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এআর ইজ ইকুয়াল টু এমআর ইজ ইকুয়াল টু পি, এবং টি এর রেখা হচ্ছে কি ঊর্ধ্বগামী ধনাত্মক, এআর রেখা এমআর রেখা হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাব স্বল্পকালীন ভারসাম্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। এক্ষেত্রে আমাকে একটু আলোচনা করতে হবে স্বল্পকাল জিনিসটা কি এবং দীর্ঘকাল জিনিসটা কি। অর্থনীতির দুইটা বিষয় নিয়ে আলোচনা করে। অর্থনীতি কিন্তু সব কিছু দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি স্বল্পকালে আর একটা হচ্ছে কি দীর্ঘকালে। এখন আমরা দেখবো স্বল্পকাল জিনিসটা কি। স্বল্পকাল বলা হচ্ছে কি অর্থনীতি স্বল্পকাল বলতে ওই টাইম পিরিয়ডকে বোঝায় যেখানে মানে উপকরণসমূহ পরিবর্তন করা খুব কঠিন, মানে এক কথায় উপকরণসমূহ পরিবর্তন করা যায় না। মানে কিছু উপকরণ পরিবর্তনশীল থাকবে আর কিছু উপকরণ স্থির থাকবে। স্থির উপকরণগুলোকে কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না, সেটা হচ্ছে কি স্বল্পকাল। আর দীর্ঘকাল বলতে আমরা তো বুঝি দীর্ঘকাল মানে হচ্ছে কি অনেক লং পিরিয়ড একটা টাইম যেখানে সব কিছু পরিবর্তনশীল। ঠিক আছে, স্বল্পকালে এমন কিছু যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন একটা বিল্ডিং বাড়ি। বিল্ডিং বাড়ি আমি 1 বছরের মধ্যে কি এটা কি বিল্ডিং বাড়িটাকে ভেঙে ফেলবো, বা 1 বছরের মধ্যে কি আমি বিল্ডিং বাড়িটাকে পরিত্যক্ত করবো, তখন তো আমার ওটা লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে বেশি। কিন্তু আমি যদি দীর্ঘকালে চিন্তা করি, মনে করো 10 বছর 15 বছর, তার মানে আমি বিল্ডিংটাকে আমি পরিবর্তন করতে পারি। তেমনিভাবে স্থায়ী কর্মচারী আমি চেঞ্জ করতে পারি দীর্ঘকালে, কিন্তু স্বল্পকালে আমি স্থায়ী কর্মচারী চেঞ্জ করতে পারি না। তো এই সকল বিষয়গুলো হচ্ছে কি মানে স্বল্পকালে কতগুলো বিষয় আছে যেগুলোকে কখনো কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না, কিন্তু এগুলো দীর্ঘকালে হলে সবগুলো পরিবর্তনশীল। এখন আমরা দেখবো স্বল্পকালে বিশেষত অর্থনীতি আসলে স্বল্পকাল বলতে 1 বছর বা 12 মাস সময়কে নির্দেশ করা হয়েছে। ধরে নেওয়া হয় যে এটা 12 মাস থেকে 1 বছর, আর দীর্ঘকাল বলতে 12 মাস বা 1 বছরের তদূর্ধ্ব সময়কে বলা হচ্ছে কি দীর্ঘকাল। এখন আমরা দেখবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। এই ভারসাম্য আলোচনা করার ক্ষেত্রে আমরা এখানে দুইটা শর্ত দরকার। 1 নম্বর বলা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত, 2 নম্বর বলা হচ্ছে কি পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত দুইটা লাগবে ভারসাম্য হতে গেলে। প্রয়োজনীয় শর্তটা হচ্ছে কি MC ইজ ইকুয়াল টু MR হবে, বা AR হবে, এটা MR বা AR যা হবে হোক। আর এটা হচ্ছে কি MC রেখা MR রেখাকে MC রেখা MR রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরে উঠবে। অর্থাৎ MC রেখার ডাল MR রেখার ডাল থেকে বড় হবে। তো সুতরাং আমরা দেখি যে MC রেখার ডাল MR রেখার ডাল থেকে বেশি হবে। এই দুইটা শর্ত পূরণ হলেই সেখানে কি হবে, ভারসাম্য অর্জন করবে। প্রথমটা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত MC ইজ ইকুয়াল টু MR বাই AR। 2 নম্বর হচ্ছে কি পর্যাপ্ত শর্ত MC রেখার ডাল MR রেখার নিচের দিক হতে ছেদ করে উপরে উঠবে MC রেখা, অর্থাৎ MC রেখার ডাল MR রেখার ডাল থেকে বেশি হবে। স্বল্পকালীন ভারসাম্যে এক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 3 ধরনের ভারসাম্য লাভ করে। 1 নম্বর হচ্ছে কি অস্বাভাবিক মুনাফা, 2 নম্বরে বলা হচ্ছে কি স্বাভাবিক মুনাফা, 3 নম্বরে হচ্ছে কি লোকসান সহ ভারসাম্য। অস্বাভাবিক মুনাফা সে আয় থেকে ব্যয় থেকে আয় বেশি, স্বাভাবিক মুনাফা হচ্ছে কি আয় ব্যয় সমান, আর লোকসান সহ ভারসাম্য হচ্ছে এখানে আয় থেকে ব্যয় বেশি। এটা কন্ডিশন হচ্ছে কি, এটা হচ্ছে কি AR গ্রেটার দেন AC, এটা হচ্ছে কি AR ইজ ইকুয়াল টু AC, এটা হচ্ছে কি AR লেস দেন AC। অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে গড় ব্যয় থেকে গড় আয় বেশি, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে
গড় আয় এবং গড় ব্যয় সমান লোকসান সহ ভারসাম্যের ক্ষেত্রে গড় আয় থেকে গড় ব্যয় বেশি। এখন আমরা অস্বাভাবিক মুনাফার চিত্রটা এঁকে দেখব। এখানে আমরা লম্বকে দেখাবো পি আর এম আর এসি এমসি, ভূমিকে দেখাবো কোয়ান্টিটি। পুনরাবর্তিতমূলক বাজারে আমরা দেখছি যে পি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু এম আর, এখানে আর রেখা এম আর রেখা ভূমিকের সমান্তরাল। এখন আমরা এমসি রেখা আঁকবো, এমসি রেখা, এটা হচ্ছে কি এমসি রেখা। অস্বাভাবিক মুনাফার 1 নম্বর প্রয়োজনীয় শর্ত ছিল যে এমসি রেখা এম আর রেখাকে কি হবে, সমান হবে। এমসি রেখা ইজ ইকুয়াল টু এম আর রেখা হবে। এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্টে কোয়ান্টিটি হচ্ছে কি ও কিউ জিরো পরিমাণ, প্রাইস হচ্ছে কি ই জিরো কিউ জিরো পরিমাণ। এখান থেকে আমরা আমাদের টোটাল রেভিনিউটা আমরা বের করতে পারি। টোটাল রেভিনিউ সূত্র হচ্ছে কি আর ইন্টু কিউ বা পি ইন্টু কিউ। তাহলে এখানে প্রাইসটা কতটুকু, প্রাইস হচ্ছে কি ই জিরো কিউ জিরো পরিমাণ, কোয়ান্টিটি হচ্ছে কি ও কিউ জিরো পরিমাণ। তাহলে আমরা এখান থেকে মোট আয়টা পাই ও পি জিরো ই জিরো কিউ জিরো পরিমাণ। এটা হচ্ছে কি আমাদের মোট আয়। এখন আমাদের চিত্র থেকে মোট আয় বেরিয়েছে, এখানে আমাদের বের করতে হবে মোট ব্যয় কত। মোট ব্যয় বের করার জন্য আমাদেরকে এখানে আঁকতে হবে যে সেটা হচ্ছে কি এসি কার। এসি কার আঁকবো আমরা, যেহেতু আমরা অস্বাভাবিক মুনাফা দেখাচ্ছি আমরা এসি আঁকতেছি। এটা হচ্ছে কি এসি কার। নতুন একটা প্রাইস পাইলাম, সেটা হচ্ছে কি P1। এখানে এটা হচ্ছে কি মনে করো এম। এখানে আমরা এখান থেকে টি আর বের করছি, এখন আমরা টিসিটা বের করব। টিসিটা দেখি, টিসি হচ্ছে কি এস ইন্টু কিউ, এস ইন্টু কিউ বা এটা এস ইন্টু কিউ দেখি। তাহলে আমরা এস ইন্টু কিউর মধ্যে আমরা দেখি এসি কার্ভের ভিত্তিতে আমাদের নতুন একটা প্রাইস পেলাম, সেটা হচ্ছে কি P1। এসির ভিত্তিতে এখন আমরা নতুন একটা দাম পাইলাম, সেটা হচ্ছে কি P1। এখন এসি রেখার ভিত্তিতে যেটা কোয়ান্টিটি পেলাম সেটা হচ্ছে কি ও কিউ জিরো পরিমাণ, আর যেটা প্রাইস পেলাম সেটা হচ্ছে কি এম কিউ জিরো পরিমাণ। প্রাইস হচ্ছে কি এম কিউ জিরো পরিমাণ আর কোয়ান্টিটি হচ্ছে কি ও কিউ জিরো পরিমাণ। তাহলে মোট ব্যয় সেটা হচ্ছে কি ও P1 এম কিউ জিরো পরিমাণ। মানে এই অংশটা হচ্ছে কি মোট ব্যয়, আর এই পুরোটা অংশটা হচ্ছে কি মোট আয়। তাহলে এখান থেকে আমাদের প্রফিট বের করতে হবে। প্রফিটের একটা সূত্র হচ্ছে পাই ইজ ইকুয়াল টু টিআর মাইনাস টিসি, মানে মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি প্রফিট। আমরা একটু দেখি, আমাদের টোটাল রেভিনিউ হচ্ছে কি ও পি জিরো ই জিরো কিউ জিরো, মানে এই অংশটা পুরোটা হচ্ছে কি টোটাল রেভিনিউ, আর ব্যয় হচ্ছে কি ও P1 এম কিউ জিরো, ও P1 এম কিউ জিরো পরিমাণ। তাহলে এই অংশ থেকে যদি এই অংশটুকু যদি বাদ দিই, বাকি থাকে এই অংশটুকু, সেটা হচ্ছে কি আমাদের প্রফিট, এবং সেটা হচ্ছে কি P0 P1 E0 এম পরিমাণ। P0 P1 E0 এম পরিমাণ, এটাই হচ্ছে কি আমাদের অস্বাভাবিক মুনাফা। প্রতিটা ভারসাম্যের ক্ষেত্রে কিন্তু সেম দুইটা কন্ডিশন লাগবে, একটা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত, আর একটা হচ্ছে কি পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে কি এমসি ইজ ইকুয়াল টু এমআর, পর্যাপ্ত শর্ত হচ্ছে কি এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালকে নিচের দিক হতে বেশি হবে, অথবা এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে যাবে। এখানে আমরা এটা একটু দেখি। স্বাভাবিক মুনাফা সেম ভাবে পি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু এমআর, আর ইজ ইকুয়াল টু এমআর। এটা হচ্ছে কি কোয়ান্টিটি, এদিকে হচ্ছে কি পি আর এমআর এসি এমসি। লম্বকে হচ্ছে কি এখানে প্রাইস, গড় আয়, গড় ব্যয়, প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয় দেখানো হচ্ছে। ভূমিকে পণ্যের পরিমাণ দেখানো হচ্ছে। এখানে আমরা
দেখবো স্বাভাবিক মুনাফা। আগে আমরা এমসি রেখাটা আঁকবো। এটা হচ্ছে কি এমসি কার্ভ। তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাইলাম E0, এটা হচ্ছে কি Q0, এটা হচ্ছে কি P0, এটা হচ্ছে কি 0। তাহলে এমসি রেখা এমআর রেখা সমান হয়েছে E0 বিন্দুতে। আরেকটা শর্ত বলছিলাম যে এমসি রেখার ডাল এমআর রেখার ডাল থেকে বেশি হবে। তা আমরা জানি যে যত বেশি খাড়া তার ডাল বেশি। যেখানে এমসি রেখা হচ্ছে কি উলম্ব অক্ষে যাচ্ছে, যেমন এটা হচ্ছে কি ঊর্ধ্বগামী, আর এমআর রেখা হচ্ছে কি এখানে ভূমি অক্ষের সমান্তরাল। তার মানে দেখা যাচ্ছে যে কি এমসি রেখার ডাল এমআর রেখার থেকে অবশ্যই অনেক বেশি। সুতরাং আমরা বলতে পারি দ্বিতীয় কন্ডিশন এখানে ফুলফিল হয়েছে। অথবা এখানে যদি বলা যায় এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপর দিকে উঠছে। সুতরাং এখানে E0 হচ্ছে কি ভারসাম্য বিন্দু। এখন আমরা এটা যেহেতু স্বাভাবিক মুনাফা, এখানে আমরা এখন এসি রেখা আঁকবো। এটা হচ্ছে কি এসি। এখানে আমরা এখান থেকে টিআর এবং টিসি বের করব। এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা এমসি এবং এমআর ভিত্তিতে টিআর এর কোয়ান্টিটি পেলাম Q0 পর্যন্ত, প্রাইস পেলাম E0 Q0 পর্যন্ত। তাহলে এখান থেকে যদি আমরা মোট আয়টা হচ্ছে কি P0 E0 Q0 পর্যন্ত। আর ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আমরা সেম দেখতেছি। এস এর ভিত্তিতে আমরা যদি দেখি এখানে কোয়ান্টিটি হচ্ছে কি Q0 পর্যন্ত, আর প্রাইস হচ্ছে কি E0 Q0 পর্যন্ত। তার মানে এটা হচ্ছে কি P0 E0 Q0 পর্যন্ত হচ্ছে কি টোটাল কস্ট। এখানে দেখা যাচ্ছে যে টিআর এবং টিসি কিন্তু সেম। তাহলে আমরা যদি মুনাফা প্রফিট যদি বের করি টিআর মাইনাস টিসি, তাহলে P0 E0 Q0 মাইনাস P0 E0 Q0 যদি বিয়োগ করি তাহলে থাকে কত 0। তার মানে এটা স্বাভাবিক মুনাফা, নর্মাল প্রফিট। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বাসায় অবস্থান করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। বাসায় এই সময়টুকু কিন্তু তোমরা কাজে লাগাও, তোমরা ভালো কাজগুলো করো, মানুষ সবাই নিয়োজিত হও। এই বলে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি।